পশ্চিমা চোখ রাঙানি উপেক্ষা করে সমুদ্রে ইরানের বিশাল মহড়া। পরমাণু ইস্যুতে ফের আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র। দাবি তেহরানের বৈঠকের পরিকল্পনা নাকচ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা পুতিন মোদির। অস্ত্র প্রযুক্তি বিনিময়ে একমত দুই নেতা। ভারতকে অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি। ভারত জুড়ে ইন্ডিগো বিমানে তীব্র বিপর্যয়, বাতিল হাজারের বেশি ফ্লাইট। ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা। চলছে তদন্ত। মোদী সরকারের ভুল নীতিকে দুষছেন বিরোধীরা। ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত 3, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো। সারা দেশে লোডশেডিং ঘোষণা। রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাতের দাবি কিয়েভের। জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ মামলা শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় আদালতের রায়ই হবে চূড়ান্ত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত ইসরায়েলি বাহিনীর। পশ্চিম তীরে গুলিবিদ্ধ বেশ কয়েকজন ফিলিস্তিনি। দ্বিরাষ্ট্র সমাধানে জোর চীন ফ্রান্সের। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চোখ রাঙানির মধ্যেই নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করল ইরান। স্থানীয় সময় শুক্রবার পারস্য উপসাগর, নাজিয়াত সামুদ্রিক অঞ্চল, হরমুজ প্রণালী ও ওমান সাগর জুড়ে দ্বিতীয় দিনের মহড়া চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর নৌবাহিনী। এদিন বিভিন্ন স্থলঘাঁটি থেকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওমান সাগরে এসব ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়। একই সময়ে ড্রোন হামলা চালিয়ে কল্পিত শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করে IRGC। বৃহস্পতিবার মহড়া শুরুর আগে অঞ্চলটিতে চলাচলকারী মার্কিন যুদ্ধজাহাজগুলোকে নিয়ম অনুযায়ী সতর্কবার্তা পাঠায় ইরান। যুদ্ধ সহনশীলতা ও শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের সক্ষমতা যাচাই করাই মহড়ার মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছে তেহরান। এ মহড়াকে ইরানের প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তি ও বন্ধুত্ব এবং শত্রুপক্ষের জন্য স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তেহরানের সঙ্গে ওয়াশিংটন আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করেছেন ইরানি আইন প্রণেতা হুসেইন মালিকি। তবে তিনি জানান, এক পক্ষের স্বার্থ রক্ষা হবে এমন আলোচনায় কখনো বসবে না তেহরান। এদিকে পরমাণু ইস্যুতে পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে সাগরে বড় আকারে মহড়া চালিয়েছে ইরান। এদিকে গত জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে সহায়তার পরও ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা ফাদা হুসেইন মালিকি। বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে আলোচনায় আগ্রহের বার্তা পাঠালেও দেশটির সঙ্গে ইরানের কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা নেই। জানান, কূটনৈতিক আলোচনায় এক পক্ষের নয়, অবশ্যই দুদেশের স্বার্থই জড়িত থাকতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সমরাস্ত্র প্রযুক্তি হস্তান্তরে একমত হয়েছেন দুই নেতা। নয়াদিল্লিতে মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক শেষে অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দেন পুতিন। এছাড়া 2030 সালের আগেই দ্বিপক্ষীয় বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করতে 5 বছর মেয়াদী পরিকল্পনাও চূড়ান্ত করেছে দুই দেশ। 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার নয়াদিল্লি থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ভারতের জন্য অবিচ্ছিন্ন জ্বালানি ও তেল সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% আমদানি শুল্ক ও নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া জ্বালানি সহযোগিতা কমাবে না বলেও স্পষ্ট বার্তা দেন প্রেসিডেন্ট পুতিন। ভারতের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা ও কূটনীতিক সম্পর্ক বহিরাগত চাপের মধ্যেও স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করেন দুই নেতা। যৌথ বিবৃতিতে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নতুনভাবে সাজানোর বিষয়ে সমঝোতা হয়, যার মধ্যে রয়েছে উন্নত প্রতিরক্ষা প্ল্যাটফর্মের যৌথ উৎপাদন। বিবৃতিতে রুশ নির্মিত অস্ত্র সরঞ্জামের খুচরা যন্ত্রাংশ ও উপাদান ভারতে তৈরি করতে যৌথ উদ্যোগ ও প্রযুক্তি হস্তান্তর বাড়ানোর বিষয়ে সম্মতি জানানো হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ের আহ্বান জানান মোদি, পুতিন। পেহেলগাম হামলার নিন্দা জানিয়ে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন তারা। পুতিন জানান, ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে রাশিয়া। ভারতের তামিলনাড়ু রাজ্যের কুন্ডনকুলমে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতীয় টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান রুশ প্রেসিডেন্ট। ভারত 2047 সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ ক্ষমতা 100 গিগাওয়াটে তুলতে চাইলে রাশিয়ার সঙ্গে উচ্চ প্রযুক্তি সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে বলে দুই দেশ একমত হয়। দ্বিতীয় সাইট বরাদ্দ নিয়ে দ্রুত সিদ্ধান্তের কথাও জানিয়েছে নয়াদিল্লি।
2030 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করতে 5 বছর মেয়াদী অর্থনৈতিক সহযোগিতা কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নয়াদিল্লি ও মস্কো। আরও বেশি ভারতীয় পণ্য আমদানি করতে আগ্রহী বলেও জানায় রাশিয়া। ভারতের পক্ষে বলা হয়, লক্ষ্যমাত্রার আগে এই বাণিজ্য লক্ষ্য অর্জন সম্ভব। পাশাপাশি জাতীয় মুদ্রার লেনদেন বাড়ানো, বিনিয়োগ সুরক্ষা চুক্তি ত্বরান্বিত করা এবং উচ্চশিক্ষা ও মহাকাশ গবেষণা খাতে যৌথ প্রকল্পেও একমত হয়েছে দুই দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৌশভোজে অংশ নেয়ার পর পুতিনকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সফরকে অত্যন্ত ইতিবাচক আখ্যা দিয়ে রুশ উপপ্রধানমন্ত্রী বলেন, ভারতীয় কোম্পানিগুলোর রাশিয়ায় নতুন অংশীদার খুঁজে নেয়ার এটাই উপযুক্ত সময়, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনবে। সৌজন্যমূলক আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান পুতিন এবং 2026 সালে মোদীকে রাশিয়া সফরের জন্য আমন্ত্রণও জানিয়েছেন। ইউক্রেনের ইজিউম শহরে রুশ ড্রোন হামলায় 2 শ্রমিক নিহত হয়েছে। এছাড়া দিনিপ্রো পেট্রোভস্কে 12 বছরের শিশুও প্রাণ হারিয়েছে। বিপর্যস্ত দেশটির বিদ্যুৎ অবকাঠামো, সারা দেশে লোডশেডিং ঘোষণা করা হয়েছে। এদিকে রাশিয়ার ক্রিমিয়ায় একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের ইজিউম শহরে ট্রাক থেকে জ্বালানির কাঠ নামানোর সময় রুশ ড্রোনে প্রাণ গেল কয়েকজনের। স্থানীয় কর্মকর্তারা জানান, একই দিনে দিনিপ্রো পেট্রোভস্কের ভসিলিকিভস্কা কমিউনিটিতে আরেক হামলায় নিহত হয় 12 বছরের এক শিশু। খেরসন, দোনেস্ক ও সুমি অঞ্চলেও আহত হয় আরও অনেকে। একের পর এক আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো। জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনকে সতর্ক করে জানিয়েছে, আগের ব্যাপক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে শনিবার থেকে সারা দেশে বিদ্যুৎ রেশনিং চলবে। টেলিগ্রাম পোস্টে তারা জানান, ক্ষতিগ্রস্ত প্ল্যান্টগুলো পুনরুদ্ধারে সময় লাগবে। এদিকে যুদ্ধ ছড়িয়ে পড়ছে সীমান্তের বাইরে। রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনিতে ইউক্রেনীয় ড্রোনে ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন। হতাহতের খবর পাওয়া না গেলেও প্রতিশোধের হুমকি দিয়েছেন কাদিরভ। বেলগরদ অঞ্চলে আবারও ইউক্রেনীয় ড্রোন হামলায় আহত হন বেরেজোভকা গ্রামের মেয়র। পাল্টা আঘাতে এগিয়ে কিয়েভও। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR এর দাবি, রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন আক্রমণে একটি Su-24 ট্যাকটিক্যাল বোমার ক্ষতি করেছে তারা। শুক্রবার স্থানীয় সময় রাতে তেমরিওক সমুদ্র বন্দর, সামারা অঞ্চলের সিজরান অয়েল রিফাইনারি সব স্থানেই হামলার খবর দিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যদিও রাতভর 41টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের পাল্টা দাবি করেছে রুশ সেনারা। যুদ্ধবিরতির মধ্যেই গাজার খান ইউনিসে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরেও জোরালো হচ্ছে আগ্রাসন। আশ্রয়কেন্দ্রে অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। স্কুল বন্ধ, সেবাবিঘ্ন ও অবরোধে স্থবির হয়ে পড়েছে গোটা অঞ্চল। ইসরায়েলি অভিযানে নতুন বাস্তুচ্যুতি সংকট তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সীমান্ত নিরাপত্তা জোরদারে সামরিক বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে বেইজিংয়ে বৈঠক শেষে দ্বিরাষ্ট্র সমাধানে জোর দিয়েছেন শি জিনপিং ও ইমানুয়েল ম্যাক্রো। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হেলিকপ্টার দিয়ে হামলা ও আর্টিলারি শেলিংয়ে রাত জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। উত্তর গাজার বেত লাহিয়াতে আহত হয়েছেন অনেকে। ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ পূর্ব ও উত্তর গাজার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে, যা পুরো উপত্যকার অর্ধেকেরও বেশি। রামাল্লার উত্তরে জালাজন শরণার্থী শিবিরে অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি। অভিযানের সময় ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পে। জাতিসংঘ বলছে, জেনিন ও টুবাসে ইসরায়েলি অভিযান নতুন করে বাস্তুচ্যুতির সংকট তৈরি করছে। স্কুল বন্ধ, সেবাবিঘ্ন ও অবরোধে গোটা অঞ্চল স্থবির। ট্রাম্প প্রশাসনের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এখনও রাজনৈতিক অচলাবস্থায় আটকে আছে। মূল শাসন কাঠামো নিয়ে বিভাজন দূর না হওয়া পর্যন্ত পরিকল্পনাটি সামনে এগোচ্ছে না। এমন অবস্থায় সীমান্ত নিরাপত্তা জোরদারে আগামী বছরের বাজেটে $27 বিলিয়ন থেকে $34 বিলিয়ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তেল আবিব জানায়, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দ্বিরাষ্ট্র সমাধানকেই একমাত্র কার্যকর পথ বলে উল্লেখ করেছেন। তারা গাজায় জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত, নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করতে সব পক্ষকে আহ্বান জানান। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেয় বেইজিং ও প্যারিস।
জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা ঐতিহাসিক মামলার শুনানি করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় এখন আদালতের রায় ঠিক করবে যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। প্রায় 160 বছর ধরে মার্কিন সংবিধানের 14তম সংশোধনী বলছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকলেই যারা এখানকার বিচার ব্যবস্থার আওতায় তারা মার্কিন নাগরিক। ব্যতিক্রম শুধু কূটনীতিক ও বিদেশি সামরিক সদস্যদের সন্তানদের জন্য। ট্রাম্পের আদেশ ছিল অনুমোদন ছাড়া অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের দেশে জন্ম নেয়া সন্তানদের নাগরিকত্ব দেয়া হবে না। কিন্তু একের পর এক ফেডারেল আদালত সিদ্ধান্তটি সংবিধানের পরিপন্থী বলে রায় দেন। দুটি সার্কিট কোর্টও আদেশ কার্যকর হওয়া ঠেকাতে স্থগিতাদেশ বহাল রাখেন। পরে ট্রাম্প আপিল করলে সুপ্রিম কোর্ট জানান স্থগিতাদেশ দেয়ার এখতিয়ার নেই বিচারিক আদালতের।